হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজ ক্লাস 12-এর পাঠ্য অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে আমি বেস্ট 4 ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন করাবো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কবিতায় যে 4টে বেস্ট কোশ্চেন আমি বেছেছি, এই কোশ্চেনগুলো যদি তুমি রেডি করে যাও তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাই পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলেই তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবে এই 4টে কোশ্চেন যদি পড়ে যাও। দ্বিতীয়ত, আমি খুব সিম্পল ইংলিশে এটা লিখিয়েছি, খুব সহজ সরল ইংলিশে লিখিয়েছি যাতে তোমাদের সহজেই মনে থাকে। এবং তৃতীয়ত, প্রতিটা লাইনের আমি আক্ষরিক অনুবাদ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। ওকে, প্রশ্ন দেখি। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। তার হাসি হয় একটা ছোট্ট বাচ্চার মতো। হু স্মাইল ইজ বিং রেফার্ড টু ওয়্যার। কার হাসির কথা বলা হচ্ছে? ওয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। কেন তার হাসিকে একটা ছোট্ট বাচ্চার হাসির সাথে তুলনা করা হয়েছে? হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম। কীভাবে প্রকৃতি তার যত্ন নেয়? এটা 2019 সালের উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, নাম্বার ডিভিশন 1 + 3 + 2। তাহলে চলো আলোচনা করা যাক। ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতায় দি সোলজার হু ওয়াজ লাইং ডেড, সোলজার যে শুয়েছিল, দেখো এটা হু দিয়ে যুক্ত করেছি রিলেটিভ প্রোনাউন, হু ওয়াজ লাইং ডেড যে শুয়েছিল, ইন দ্য বিউটিফুল ভ্যালি সুন্দর উপত্যকায়, ইজ বিং রেফার টু হেয়ার এখানে তার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে ফার্স্ট পার্ট বোঝা হয়ে গেল যে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতায় সৈনিকটি যে শুয়েছিল মৃত অবস্থায় সুন্দর উপত্যকায় তার কথা বলা হয়েছে। এবার সেকেন্ড পার্টে কী আছে, কেন তুলনা করা হয়েছে তার হাসির সাথে। দেখো, ইনফ্যান্টস আর জেনারেলি ইনোসেন্ট বাই নেচার। ইনফ্যান্টস অর্থাৎ বাচ্চারা আর জেনারেলি ইনোসেন্ট নিরীহ হয়, বাই নেচার মানে প্রকৃতগতভাবে। ভাইস অ্যান্ড নেগেটিভ ইমোশনস ডু নট টাচ দেম ইন দেয়ার আর্লি স্টেজ অফ লাইফ। বলছে ভাইস মানে হচ্ছে ভার্চুর উল্টো, অর্থাৎ খারাপ অভ্যাস, খারাপ গুণ, এবং নেগেটিভ ইমোশন নেতিবাচক ইমোশন ডু নট টাচ তাদের স্পর্শ করে না তাদের প্রাথমিক জীবনের পর্যায়ে। দে সি লাইফ হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি ইজ। তারা দেখে জীবনকে যাহা এটা প্রকৃতপক্ষে হয়। যাহা এটা মানে এখানে ইট কথার অর্থ হচ্ছে গিয়ে লাইফকে বলছে। যাহা এটা অর্থাৎ জীবন যা, সেভাবেই তারা জীবনকে দেখে। তারা জীবনের তাদের মধ্যে আর্টিফিশিয়ালিটি বা কৃত্রিমতা নেই, ঠিক আছে? সে কারণেই তাদের ইনোসেন্ট বলা হয়। দে আর ফ্রি ফ্রম গ্রিড, তারা হয় মুক্ত, ফ্রম গ্রিড লোভ থেকে, জিলাসি হিংসাভাব থেকে, অ্যান্ড ভায়োলেন্স হিংস্রতা থেকে। সিমিলারলি একই রকমভাবে দ্য সোলজার সৈনিকটিকে মনে হয়েছিল টু বি উইদাউট গাইল, ধূর্ততা ছাড়া। গাইল কথার অর্থ কানিং, বোঝা গেল? মাঝে মাঝে টেক্সচুয়াল শব্দ তোমরা দেবে, তাহলে উত্তরের মান খুব ভালো হয়, পরীক্ষক খুশি হয় যে টেক্সটটা ঠিকঠাক পড়েছে, ঠিক আছে? তাহলে সোলজারটিকে দেখে কি মনে হচ্ছে? ধূর্ততা ছাড়া। হিজ জেন্টেল ইনোসেন্ট স্মাইল মক্স, তার যে আলতো নিরীহ হাসি, মক্স বিদ্রুপ করে দ্য ওয়ারমঙ্গার, যুদ্ধবাজদের। ওয়ারমঙ্গার কাদের বলে? যারা যুদ্ধকে এনকারেজ করে তাদের বলে। সেই সমস্ত ওয়ারমঙ্গারদের মক করে, বিদ্রুপ করে। হু যারা পাঠাতো ইনোসেন্ট সোলজার্স নিরীহ সৈনিকদের যারা পাঠাতো টু দ্য ব্যাটেল ফিল্ড যুদ্ধক্ষেত্রে, ইন দ্য নেম অফ ফেক হিরোইজম অর প্যাট্রিয়টিজম। অর্থাৎ ফেক হিরোইজম আর প্যাট্রিয়টিজম মানে হচ্ছে গিয়ে ভুয়ো বীরত্ব অথবা ভুয়ো দেশপ্রেমিকতা। বলতো যাও যুদ্ধ করতে যাও, তুমি মরলে শহীদ হবে, তুমি হিরো হবে, তুমি সুপার হিরো হবে, এইভাবে মগজ ধোলাই করা হতো। তুমি দেশের কাজ করবে, এইভাবে মগজ ধোলাই করে কিন্তু তাদের জেহাদি, এক টাইপের জেহাদি বানিয়ে পাঠিয়ে দিত, ঠিক আছে? এটা হচ্ছে গেল। এবার দেখো পরের পার্ট কি আছে, যে কিভাবে নেচার তাকে যত্ন নিত। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে নেচার প্রকৃতি ক্যান পারে সেভ বাঁচাতে হিম তাকে ফ্রম থেকে এক্সট্রিম অত্যন্ত কোল্ড ঠান্ডা থেকে, বাই কিপিং রাখিয়া হিম তাকে ওয়ার্ম তাকে উষ্ণ রাখিয়া। কি বলছে? কবির মতে প্রকৃতি পারে তাকে বাঁচাতে অত্যন্ত ঠান্ডা থেকে তাকে উষ্ণ রাখিয়া বা উষ্ণ রেখে। দ্য সান ক্যান রিকভার হিজ লাইফ, সূর্য পারে
পুনরুদ্ধার করতে তার জীবনকে। বাট কিন্তু আইরনিক্যালি ব্যঙ্গাত্মকভাবে বা ব্যঞ্জনাধর্মীভাবে হেয়ার এখানে দ্য পোয়েট এক্সপোজেস কথার অর্থ প্রকাশ করে দ্য ইনঅ্যাবিলিটি অফ দ্য সান, সূর্যের অক্ষমতাকে টু রেস্টোর হিজ লাইফ, তার জীবনকে পুনরুদ্ধার কথা। তাই তো আসলে সূর্য কিন্তু এখানে তুচ্ছ নয়, সূর্যের ইনঅ্যাবিলিটিটা প্রকাশ করছে সে সমস্ত যুদ্ধবাজদেরকে তুচ্ছ বলতে, সে সমস্ত যুদ্ধের যারা এনকারেজ করে যুদ্ধকে তাদেরকে তুচ্ছ বলতে, যুদ্ধ ব্যাপারটাকে তুচ্ছ বলতে। আসলে সূর্য তো একটা ন্যাচারাল ব্যাপার, সে কী করে তুচ্ছ হয়, তাকে আশ্রয় নিয়েছে ব্যঞ্জনাধর্মীভাবে। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা বুঝে গেলাম। এবার সেকেন্ড কোশ্চেনটা দেখি। হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? কীভাবে কবি যুদ্ধের তুচ্ছতাকে প্রকাশ করে তার কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালির মাধ্যমে? হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে? কী বার্তা সেই কবিতার মাধ্যমে প্রকাশ করতে চায়? কনভে মানে প্রকাশ করা। এটা 2018 সালের কোশ্চেন, এর নাম্বার ডিভিশন হচ্ছে 4+2। তাহলে চলো যুদ্ধের তুচ্ছতাকে কী করে কবি প্রকাশ করেছে সেটা আমরা প্রথম পার্টটা পড়ি। দ্য পোয়েট shatters the romantic glorification of war in his poem Asleep in the Valley. কবি shatters মানে ভেঙে চুরমার করে দেওয়া, পুরো ব্রেক, একদম এন্টায়ারলি ব্রেক করে দেওয়া। রোমান্টিক গ্লোরিফিকেশন অফ ওয়ার, যুদ্ধকে ঘিরে তখন একটা যে রোমান্টিক গ্লোরিফিকেশন ছিল, যেটা একটু আগেও বললাম, যুদ্ধ করতে যাও তুমি সুপার হিরো হবে, তুমি যুদ্ধ করতে গেলে তুমি যদি মরেও যাও তুমি শহীদ হবে, এই ধরনের যে ব্রেইন ওয়াশ করা বা মগজ ধোলাই করা, এটাকে বলছে রোমান্টিক গ্লোরিফিকেশন। এই রোমান্টিক গ্লোরিফিকেশনকে পুরো ভেঙে দিয়েছিল কবি, ঠিক আছে, তার কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে। ইট ওয়াজ বিলিভড, এটা বিশ্বাস করা হতো, ইট ওয়াজ বিলিভড, এটা বিশ্বাস করা হতো দ্যাট যে একজন হু ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটেলফিল্ড, যে ব্যাটেলফিল্ডে তোমার মারা যায়, গট দ্য রেকগনিশন অফ মার্টার, সে একজন শহীদের রেকগনিশন পায়। শহীদের রেকগনিশন মানে শহীদের মর্যাদা পায়, তাই তো? হি ওয়াজ ব্রেইন ওয়াশড, তাকে এমনভাবে ব্রেইন ওয়াশ করা হতো দ্যাট হি উড বি এ সুপার হিরো, সে একটা সুপার হিরোতে পরিণত হবে। ইফ হি ওয়াজ কিল্ড ইন ওয়ারফেয়ার, যদি সে যুদ্ধক্ষেত্রে মারা যায় তাহলে সে একজন সুপার হিরো হবে। ইন দ্য পোয়েম, এই কবিতায় আমরা দেখি দ্যাট যে দ্য সান, সূর্য, দ্যাট ইজ কনসিডার্ড, যাকে বিবেচনা করা হয় টু বি পাওয়ার হাউস, একদম শক্তির আতুর ঘর। সূর্যই তো আমাদেরকে ধরে রেখেছে, সূর্যর পুরো আমাদের গাছপালা মানব জীবন, সূর্যকে পাওয়ার হাউস হিসাবে কনসিডার করা হয়। তাহলে সূর্য যাকে পাওয়ার হাউস হিসাবে কনসিডার করা হয়, ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল টু রেস্টোর দ্য সোলজার্স লাইফ, সোলজারের জীবনটিকে পুনরুদ্ধার করতে। তাই তো কবি দেখিয়েছে আসলে সূর্যকে তুচ্ছ বলেনি, তুচ্ছ বলেছে ওই সমস্ত ওয়ারমঙ্গারদের। সূর্য জাস্ট একটা অ্যাপারেন্টলি সূর্যকে দেখানো হয়েছে, ডাইরেক্ট তো বলতে পারে না। ইনডিড মানে প্রকৃতপক্ষেই দ্য পোয়েট আয়রনিক্যালি, একটু আগে বললাম ব্যঙ্গাত্মকভাবে বা ব্যঞ্জনাধর্মীভাবে, এক্সপোজেস দ্য ইনঅ্যাবিলিটি অফ দ্য সান, সূর্যের যে ইনঅ্যাবিলিটি প্রকাশ করেছে। আসলে একটা মৃত মানুষকে সূর্য কেন, কেউই তো তোমার রক্ষা করতে পারে না, একটা মরে গেলে কি সে আর ফেরত আসতে পারে? তাহলে আসলে সূর্যের কথা এখানে বলছে, তার ইনঅ্যাবিলিটিটা বলছে ওয়ারকে তোমার বিদ্রুপ করার জন্য, ওয়ার মঙ্গারদের বিদ্রুপ করার জন্য। তাই বলছে কবি আয়রনিক্যালি সূর্যের ইনঅ্যাবিলিটিটা প্রকাশ করেছে অনলি টু রিভিল দ্য ফিউটিলিটি অফ দ্য ওয়ার, শুধুমাত্র যুদ্ধের তুচ্ছতাকে প্রকাশ করতে। বুঝেছ? এই যে এখানে আমি যে ইউজ করলাম, এই যে ইনঅ্যাবিলিটি অফ দ্য সান অনলি টু রিভিল দ্য ফিউটিলিটি অফ, আসলে মেইন কথা হচ্ছে ফিউটিলিটি অফ দ্য ওয়ার। এই ফিউটিলিটি অফ দ্য ওয়ার প্রকাশ করার জন্যই সূর্যকে আধার হিসাবে ধরা হয়েছে। ওকে, ওয়ার ব্রিংস নাথিং বাট ডিস্ট্রাকশন, একদম সত্যি কথা। যুদ্ধ ধ্বংস ছাড়া কিছুই আনে না। নাথিং মানে কিছুই না, বাট কথার অর্থ ছাড়া, এখানে বাট মানে কিন্তু নয়, বাট মানে ছাড়া। সূর্য ধ্বংস ছাড়া কিছুই আনে না, ঠিক আছে। দ্য সোলজার রিপ্রেজেন্টস অ্যান ইম্পর্টেন্ট হিউম্যান রিসোর্স ফুল অফ প্রমিসেস অ্যান্ড ট্যালেন্টস। কী বলছে এখানে, যে সোলজারের কথা বলা হয়েছে সে প্রতীকী অর্থে, রিপ্রেজেন্টস মানে বোঝায়, প্রকৃতি অর্থে বোঝায় একটি গুরুত্বপূর্ণ মানব সম্পদকে, ঠিক আছে, যার মধ্যে প্রমিস রয়েছে, যার মধ্যে ট্যালেন্ট রয়েছে,
ঠিক আছে, প্রমিস ট্যালেন্টস মানে যার মধ্যে প্রতিভা রয়েছে, এরকম একজন মানব সম্পদকেই কিন্তু সোলজারটা প্রতীকী অর্থে বোঝায়। এখানে একটা সোলজারের কথা বলা হয়নি, হাজার হাজার সোলজার যারা যুদ্ধক্ষেত্রে মারা যেত তারা কিন্তু প্রতীকী অর্থেই এক একটা বড় মানব সম্পদ, যারা দেশের কাজে লাগতে পারত কিন্তু যুদ্ধ তাদের প্রাণ কেড়ে নিয়েছে। হ্যাড, সেই কথাই পরের লাইনে বলছি, হ্যাড ইফ ইন অ্যালাইভ, যদি সে জীবিত থাকতো, হি উড হ্যাভ কন্ট্রিবিউটেড সাম ভ্যালুস টু দ্য সোসাইটি, সে কিন্তু তার সমাজের প্রতি কিছু ভ্যালু অ্যাড করতে পারতো, কিছু গুরুত্ব অ্যাড করতে পারতো সমাজের প্রতি। সো উই শুড স্টপ এনকারেজিং ওয়ার, তাই আমাদের কিন্তু থামানো উচিত এনকারেজিং ওয়ার, যুদ্ধকে, সরি এখানে ওয়ারের পরে ইটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ওটা ইটা হবে না, WAR হবে। আমাদের থামানো উচিত, তোমার ওয়ারকে থামানো উচিত, ওয়ারকে এনকারেজ করা থামানো উচিত ইন দ্য নেম অফ ফেক হিরোইজম। এই ফেক হিরোইজমের নামে আমাদের যুদ্ধকে এনকারেজ করা থামানো উচিত। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যাই। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাশে দুটো রেড হোলস, গর্ত, লাল রঙের গর্ত। হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, কোন ব্যক্তির কথা এখানে বলা হয়েছে। হোয়াট ডু দ্য 2 রেড হোলস সিগনিফাই, এখানে 2 রেড হোলস বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার, কবির কি যুদ্ধের প্রতি কি মনোভাব এখানে ব্যক্ত হয়েছে। 1 + 2 + 3 নাম্বার ডিভিশন। ওকে, তাহলে প্রথম প্রশ্ন, কার কথা বলা হয়েছে আর কি 2 রেড হোল কি সেটা আগে বলে নিই। দেখো, ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, দ্য সোলজার, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতায় সোলজার হু ওয়াজ লাইং ডেড, যে মৃত অবস্থায় শুয়েছিল ইন দ্য ভ্যালিতে, ইজ রেফার টু হেয়ার, তার কথা এখানে বলা হয়েছে। ইটস ইজি। এবার দেখি পরেরটা কি বলছে। পরেরটা বলছে 2 রেড হোলস, দুটো লাল রঙের গর্ত, সিগনিফাই বোঝায় দ্য উন্স অফ 2 বুলেটস, দুটো বুলেটের আঘাতকে বোঝায়। বুলেট মানে বন্দুকের গুলির আঘাতকে বোঝায়। সো ইট ইজ ক্লিয়ার, তাই এটা একদম ক্লিয়ার হয়ে গেছে দ্যাট যে দ্য সোলজার হ্যাজ বিন কিলড ইন দ্য ব্যাটেল ফিল্ড, সোলজার কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা গেছে, এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, দ্য পোয়েট এক্সপোজেস দ্য হলোনেস অফ ওয়ার, কবি এক্সপোজ কথার অর্থ প্রকাশ করে, হলোনেস অফ ওয়ার, এই হলোনেস কথার অর্থ হচ্ছে শূন্যতা, বা এটাকে তুমি ফিউটিলিটিও বলতে পারো। হলোনেস মানে শূন্যতা বা তুচ্ছতা, মানে যুদ্ধের তুচ্ছতা বা হলোনেসকে এখানে প্রকাশ করে। ঠিক আছে, ওয়ার ব্রিংস অনলি ডিস্ট্রাকশন, একটু আগেও বলেছি যুদ্ধ শুধুমাত্রই ধ্বংস আনে। ইট ডেস্ট্রয়েজ দ্য ভ্যালুয়েবল হিউম্যান রিসোর্সেস, মূল্যবান মানব সম্পদকে ধ্বংস করে যুদ্ধ। হ্যাড দ্য সোলজার নট বিন কিল্ড ইন দ্য ব্যাটেল ফিল্ড, সৈনিকরা যদি যুদ্ধক্ষেত্রে না মারা যেত, দে ক্যান বি এ গ্রেট ট্রেজার টু দেয়ার কান্ট্রি, তারা কিন্তু তাদের দেশের প্রতি একটা ভালো সম্পদে পরিণত হতে পারে। ক্যান বি মানে পারে, ট্রেজার কথার অর্থ সম্পদ। ঠিক আছে, বাট সাম ওয়ারমঙ্গার্স, কিন্তু কিছু যুদ্ধবাজ, এনকারেজ ওয়ার, যুদ্ধকে উৎসাহ দেয়, ইন দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের নিজের ইন্টারেস্টের জন্য, নিজের স্বার্থের জন্য তারা যুদ্ধকে এনকারেজ করে। দ্য পোয়েট আয়রনিক্যালি মক্স, কবি এখানে ব্যঙ্গাত্মকভাবে বা আয়রনিক্যালি বা ব্যঞ্জনাধর্মীভাবে মক্স বিদ্রুপ করে দেম, সেই সমস্ত ওয়ারমঙ্গারদের, যুদ্ধবাজদের, বাই এক্সপোজিং দ্য অ্যাপারেন্ট ইনঅ্যাবিলিটি, আপাত অক্ষমতা। আসলে সূর্যের অক্ষমতাটা কবির এখানে টার্গেট নয়, সূর্যকে তিনি টার্গেটও করেনি, তিনি টার্গেট করেছেন সূর্যের মাধ্যমে সে সমস্ত ওয়ারমঙ্গারদের, তাই অ্যাপারেন্ট কথাটা এখানে দিলাম। আপাত অক্ষমতা সূর্যের টু রেস্টোর দ্য সোলজার্স লাইফ, সোলজারের জীবনকে যে পুনরুদ্ধার করার যে তোমার আপাত অক্ষমতা, সেটার মাধ্যমেই কিন্তু তিনি যুদ্ধর বা যুদ্ধবাজদের তুচ্ছতাকে প্রকাশ করেছে। তাহলে এইটা কিসের পার্ট? এই পার্টটা হচ্ছে কি মেসেজ তিনি দিতে চেয়েছেন, সরি, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট, কি অ্যাটিটিউড প্রকাশ পেয়েছে সেটা গেল। তাহলে 3টে পার্ট হয়ে গেল, কাকে বোঝানো হয়েছে, 2 রেড হোল সিগনিফাই কী করছে, আর হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট, এটা হয়ে গেল। ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেন এবার দেখো। The humming insects do not disturb his rest. হামিং, গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামকে ডিস্টার্ব করে না। হু রেস্ট,
কে রেস্ট নেয় এবং কোথায় নেয়? হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্বড বাই দ্য ইনসেক্টস, এটা 2020 সালে এসছে। কেন তার রেস্টকে, হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব, কেন তার বিশ্রামটা ডিস্টার্বড হয় না ইনসেক্টের দ্বারা। ওকে, আচ্ছা দেখো, ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতায় দ্য সোলজার রেস্ট ইন দ্য বিউটিফুল ভ্যালি। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতায় সোলজারটি বিশ্রাম নেয় সুন্দর উপত্যকায়। এই বেশি কথা লেখার দরকার নেই, যেটুকু চেয়েছে সেটুকুই, ঠিক আছে, গেল। এবার হচ্ছে কেন তিনি ডিস্টার্ব ফিল করেনি, বুঝতেই পারছো, মরে গেছে, তাও পড়ি। অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, একদম কবিতার শেষে, উই কাম টু নো, এই কাম টু নো কথার অর্থ হচ্ছে গিয়ে, কাম টু নো কথার অর্থ হচ্ছে গিয়ে জানতে পারা, ঠিক আছে। আমরা জানতে পারি দ্যাট যে দ্য সোলজার হ্যাজ বিন ব্রুটালি কিলড ইন দ্য ব্যাটেলফিল্ড, সোলজারকে খুব ব্রুটালি, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে ব্যাটেলফিল্ডে, গুলি দিয়ে মেরে ফেলা হয়েছে। ব্রুটালি কথার অর্থ হচ্ছে নিষ্ঠুরভাবে। টু রেড হোলস, এখানে যে দুটো রেড হোলস, লাল গর্তর কথা বলা হয়েছে, যেটাকে সিগনিফাইং, যেটা বোঝাচ্ছে দ্য সাইন অফ বুলেটস, অর্থাৎ গুলির চিহ্ন বোঝাচ্ছে, ঠিক আছে। এই টু রেড হোলস মেক আস সারপ্রাইজড, আমাদের অবাক করে দেয়, অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে, মানে আমরা পড়তে একটা সুন্দর ন্যাচারাল সেটিংস পড়তে হঠাৎ করে যখন ওই রেড হোলের কথা শুনতে পাই, তখন আমাদের না, এ তো পুরো মরে গেছে, এ তো আর জীবিত নেই। তাহলে হঠাৎ করে, অ্যাব্রাপ্টলি কথার অর্থ হচ্ছে গিয়ে হঠাৎ করে আমাদের অবাক করে দেয় এই টু রেড হোলস, এই যে এক্সপ্রেশনটা। সো হি ক্যানট রেসপন্ড, তো বোঝাই যাচ্ছে সে মরে গেছে। সো হি ক্যানট রেসপন্ড টু দ্য হামিং অফ দ্য ইনসেক্ট, সে স্বাভাবিকভাবেই সাড়া দিতে পারে না। রেসপন্ড কথার অর্থ সাড়া দেওয়া, টু দ্য হামিং মানে গুঞ্জনে, অফ দ্য ইনসেক্টস পতঙ্গদের গুঞ্জনে সে সাড়া দিতে পারে না। ইনডিড, প্রকৃতপক্ষে, দি স্লিপ ইজ ইটার্নাল স্লিপ, এই স্লিপটা তো শাশ্বত স্লিপ, কারণ সে তো মরে গেছে। হুইচ ক্যানট বি ব্রোকেন, যেটাকে ভাঙা যেতে পারে না, বাই এনি লিভিং বিং, কোনো লিভিং বিংয়ের দ্বারা, যে মরে গেছে। ওয়ান হু হ্যাজ গন টু দ্য ল্যান্ড অফ নো রিটার্ন, তাকে কি আর ফেরানো যায় না, ঠিক আছে। এই চারটে কোশ্চেন যদি তোমরা পড়ো, বুঝতেই পারছো পুরো কনসেপ্ট রেডি হয়ে যায়। আর ইম্পর্টেন্ট লাইন দিয়েও কোশ্চেনগুলো করা, তোমাদের কোনো কোশ্চেনে অসুবিধাই হবে না, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটি ট্যাপ করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আসলে যত তাড়াতাড়ি দেখতে পারো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।